ডাক্তার বাদলের কথা শুনে মা বলে, অনেকবার বলে দেখেছি, কিছু লাভ হয়নি। একটা বিশ্বাসঘাতক মানুষ তোর জীবনে এসেছিল, যেটা ঠিক ছিল না। তুই নিজেকে সরিয়ে রেখেছিস সাংসারিক জীবনের ছায়া থেকে। একবার ভেবে দেখ, সেই মানুষটা কি বদলে গেছে? না, তেমন মানুষ কোনোদিনও বদলাতে পারে না। সে তার মতো করে জীবন চালিয়ে যাচ্ছে। তার আঘাত দেওয়ার কথাগুলো ভেবে সারাটা জীবন বসে আছিস কিসের আশায়? এমনভাবে দিনের পর দিন বুঝিয়েছি ডাক্তারবাবু, কিন্তু কোনো ফল হয়নি। মায়ের কথায় মৃদু প্রতিবাদ করে অদিতি ততক্ষণে বলে ওঠে, আহ মা, কি হচ্ছে বলো তো দেখি। এখানে ডাক্তারবাবুর সাথে সহজ সরলভাবে গল্প করতে এসেছি, যাতে কিছুক্ষণের জন্য মনটা ভালো হয়ে যায়। কিন্তু তুমি তো সেই আমার পিছনের জীবনের পচে যাওয়া অংশগুলো নিয়েই পড়ে থাকলে। মাকে জবাব দিয়েই ডাক্তার বাদলের উদ্দেশ্যে বলে, আচ্ছা, আপনি কেন এতদিন নিজেকে এমনভাবে শাস্তি দিয়ে যাচ্ছেন? আপনার জীবনেও অনেক ঘটনা আছে, আপনি না জানালেও আমি কিন্তু বুঝতে পেরেছি। কিছুক্ষণ অদিতির চোখে চোখ রেখে তাকিয়ে থেকে ডাক্তার বাদল বলে, আজকে তোমায় আমার জীবনে একাকী থাকার বিষয়গুলো নিয়ে লেখা একটি রোজনামচা দেব। সেগুলো পড়লেই বুঝতে পারবে আসলে প্রত্যেকটি মানুষের ভিতরে একটি আকাঙ্ক্ষা, কামনা থাকে, যেটা হলো একটা সুন্দর স্বচ্ছ সাংসারিক জীবন। স্ত্রী সন্তান নিয়ে সংসার করতে প্রত্যেকটি মানুষের মনের ভিতরে একটি আকাঙ্ক্ষা থাকে। আমার বেলায় কেন হয়নি, তার উত্তর তুমি জেনে যাবে। যেগুলো তোমাকে আজকে দেব, সেগুলো আমি নিজের মুখে প্রকাশ করতে পারবো না। সত্যি বলতে কি, সাহস হয় না। নিজের ভেতরের জমে থাকা অসংখ্য বেদনাগুলো কারোর কাছে প্রকাশ করিনি এতদিন, কিন্তু আজ মনে হলো তোমার কাছে প্রকাশ করার প্রয়োজন হয়ে পড়েছে। ততক্ষণে ডাক্তার বাদলের কাজের মাসি একটি ট্রেতে চায়ের সাথে কিছু স্ন্যাক্স এনে রাখতেই ডাক্তার বলে ওঠে, চলুন আগে চায়ের মজা নেওয়া যাক, পরিবেশটা জটিল হয়ে উঠেছে। বলেই হো হো করে তিনি হেসে উঠলেন, এমনভাবে যেন কিছুই হয়নি। সেদিন রাতে ডাক্তার বাদলের ঘরের থেকে ফেরার সময় একটি ডায়েরি ধরিয়ে দিয়ে বলেছে, একান্তে পুরোটা পড়লেই বুঝতে পারবে সব কিছু। সেদিন রাতেও বিছানায় শুয়ে শুরু করেছিল অদিতি। প্রথম পৃষ্ঠাতেই লেখা, আজ 15 জুন, প্রথমবার তনুশ্রীর সাথে পরিচয়। মেডিকেল কলেজে আমার ক্লাসের সবথেকে সুন্দরী রমণী। হয়তো আমার কাছেই সে পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যের অধিকারিণী। সে কথা বললে যেন মুক্ত ঝরে পড়ে। তার কথায় যেন কোকিলের কুহু কুহু সুরের মূর্ছনা। আলাপ করতে গিয়েও পারিনি। একটা অভিমান সমস্ত শরীর জুড়ে বয়ে গেছিল। কলেজের বেশিরভাগ মেয়েই আমার সাথে নিকটতা বাড়ানোর জন্য লালিত হলেও তনুশ্রীর এত অহংকার কিসের বুঝতে পারলাম না। আমার এই বছরের চেহারাতে যে কেউ আকৃষ্ট হয়ে ওঠে, তাহলে তনু কেন নয়? তারপরে অনেকগুলো পৃষ্ঠা জুড়ে রোজনামচা খুব সাধারণভাবে। অদিতি উল্টে যায় পৃষ্ঠা, পরের পৃষ্ঠা। হঠাৎ থমকে যায়। আজ অক্টোবর 12, আজ দুর্গাপূজার সপ্তমী। এতদিনে তনুর সাথে হালকা ফুলকা কথা হতে শুরু করেছিল। আজ বলেছি পুজোতে ঠাকুর দেখার জন্য সাথে থাকতে রাজি হয়েছে। তাই মন জুড়ে শরতের নীল আকাশে রঙে রঙিন স্বপ্ন আমার অন্তর জুড়ে। 14ই অক্টোবর, সপ্তমীর দিনটা সারা জীবন মনের আয়নায় লেখা থাকবে। সপ্তমীর দিন ঠিক সময় পৌঁছে গেছিল মেডক স্কোয়ারের পুজোয়। নিজেকে সাজিয়েছিলাম হালকা হলুদ রঙের ফুল হাতা পাঞ্জাবিতে। মাথা ভর্তি চুলগুলো শ্যাম্পু করাতে বারবার মুখে এসে পড়ছিল। গেটের দিকে তাকিয়ে থেকেছি দীর্ঘক্ষণ। অবশেষে উনি এলেন বসন্তের হলুদ রঙের পাখি হয়ে। হালকা হলুদ রঙের শাড়ির সাথে ডিপ লাল রঙের ব্লাউজে মনে হচ্ছিল পুজোর সেরা সুন্দরী। সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, উফ বাবা, বাসে কি ভিড়! আমার সাজ পোশাক সব গেল, ছাড়ো, কেমন লাগছে বলো। বলেই শাড়ির আঁচলটা হাওয়ায় উড়িয়ে দিয়ে নিজেকে পরিদর্শন করে সামনে এসে দাঁড়াতেই বলে উঠেছিলাম, নজর না লেগে যায়, এক কথায় অপূর্ব, অসাধারণ। দুজনে একটা ফাঁকা জায়গা দেখে আমনে সামনে বসেছি দীর্ঘক্ষণ। মাঝখানে দুজনে উঠে আইসক্রিম ফুচকা খেয়ে পথে নেমেছি হাতে হাত রেখে। আজ মনে হলো তনুশ্রীকে সারা জীবনের জন্য সাথী রূপে পেয়ে যাব। মনের আনন্দে হেঁটে যাওয়ার পথে একটা রেস্তোরাঁ পড়তেই জোর করে ঢুকে গেছি।
তনু বারণ করেছিল, আমি মানিনি। মটন বিরিয়ানির অর্ডার দিয়ে পাশাপাশি দুজনে বসেছিলাম কিছুক্ষণ। যতক্ষণ বিরিয়ানির প্লেট সামনে না আসে ততক্ষণ তনুর সৌন্দর্যের দিকে তাকিয়ে কথা বলে গেছি। সমস্ত মনটা শান্ত হয়ে গেছিল। আজ নভেম্বর 16। আজ নিজে থেকেই এসে বলে, দুদিনের ক্যাম্পাস আছে আউটসাইডে, স্টাডি ক্যাম্পাস, তুমিও চলো না, খুব ভালো লাগবে। 25শে ডিসেম্বর সকাল থেকেই দুটি বাসে হইচই করে বেরিয়ে পড়েছি অনেক স্টুডেন্টের সাথে। বাসে তনু আমার জন্য তার পাশের সিটটা ধরে রেখেছিল আগে থেকেই। আমাকে দেখে বাসের জানলা থেকে চিৎকার করে বলে, এই বাদল, তাড়াতাড়ি চলে এসো, তোমার জন্য জায়গা রেখেছি। একে ওকে ধাক্কা দিয়ে তনুর পাশে গিয়ে বসেই বললাম, ইস দেরি হয়ে গেল, যাক তুমি জায়গা রেখেছো এটাই অনেক। ততক্ষণে আমার হাত নিজের হাতের ভেতরে নিয়ে বলে, তোমার জন্য জায়গা রাখবো না তো কার জন্য রাখবো? সমস্ত রাস্তাটা ফুলঝুরির মতো গল্প করে গেছে আমার সাথে। আমি কেবল ওর শরীরের সুন্দর সুবাসিত সুগন্ধ নিয়ে গেছিলাম আর তার দিকে তাকিয়ে কেবল দেখে গেছিলাম। আমাদের গন্তব্য ছিল পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের পিছনের দিকটায় মুরগুমা লেকের ধারে একটা রিসর্টে। বেলা 12টার পরে এসে পৌঁছতেই বাস থেকে নেমে আমার হাত ধরে মুরগুমা লেকের ধারে দৌড়ে গেছিল অনেকের সাথে। লেকের ধারে পৌঁছে প্রজাপতির মতো দুহাত মেলে আনন্দে উচ্ছল হয়ে উঠেছিল। তার উচ্ছলতা হয়ে ওঠাটা দুচোখ ভরে দেখছিলাম। কিছুক্ষণ পরে ম্যানেজমেন্টের ডাকে ফিরে টিফিন করার পরে নির্দেশ আসে, মেয়েরা আলাদা রিসর্টে, ছেলেরা আলাদা রিসর্টে, তবে দুটো রিসর্ট পাশাপাশি। সারাদিন নানা রকমের প্রোগ্রামের পরে রাতে সকলে একসাথে আড্ডায় মেতে উঠেছিল, তবে তনু আমার পাশেই ছিল সর্বক্ষণ। আজ 26শে ডিসেম্বর সকাল থেকেই ক্লাস শুরু হয়েছে, দুপুরে ভোজন পর্যন্ত। খাওয়ার সময় দুজনে পাশাপাশি বসেছি। বিকালে আরও অনেকের সাথে দুজনে লেকের ধারে পৌঁছে ঘুরেছি অনেক দূর পর্যন্ত। রাতের খাবারও একসাথে হওয়ার পরে ফিরেছি যে যার মতো। আজ 27শে ডিসেম্বর দুপুরে খাওয়া শেষ হতেই ফেরার বাসে দুজনে পাশাপাশি বসেছি। সারা রাস্তা আমার কাঁধে মাথা দিয়ে কত না শেষ হওয়া কথা বলে গেছি। বাড়ি ফেরার সময় আলাদা হতে নিজেই জড়িয়ে ধরে বলে, দারুণ লাগলো না এই দুটো দিন? ভবিষ্যতে আমরা দুজন একবার যাব ওখানে, তখন আমরা দুজনেই কেবল থাকবো। তনুর মনের ইচ্ছাগুলো পড়তে শিখেছিলাম, তাই সেদিন কিছু বলতে পারিনি। হাত দুটো ধরে কেবল বলেছি সেদিনের প্রতীক্ষায় থাকবো। সেদিনের পরে অনেক পৃষ্ঠা উল্টে যায় অদিতি। প্রায় প্রতিটি পৃষ্ঠায় দুজনের ভালোবাসার মুহূর্তগুলো লেখা নানান ছন্দে। সেগুলোকে এড়িয়ে এগিয়ে যায় আরও অনেকগুলো পৃষ্ঠার পরে। হঠাৎ এক জায়গায় থমকে যায়। আজ 17ই সেপ্টেম্বর। আমাদের ব্যাচের সকলেই আজ থেকে পূর্ণ ডাক্তার হওয়ার স্বীকৃতি পেলাম। দুদিন আগেই একটা ক্যাম্পাসে নিজের নাম নথিভুক্ত করিয়েছিলাম। একটা গ্রামীণ হাসপাতালে যেতে হবে চিকিৎসক হয়ে। আমার পাশেই বসেছিল তনু। সেদিন নিজের ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিতে পারছিল না, কারণ বাড়িতে না জানিয়ে তার পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা অসম্ভব। অদিতি উল্টে যায় পৃষ্ঠা, আবার থমকে যায়। আজ 30শে সেপ্টেম্বর আমি গ্রামীণ হাসপাতালে পৌঁছে গেছি। বাবার ইচ্ছা ছিল আগে কিছু বছর গরিবের সেবা করার, তাই এখানে পোস্টিং নিয়ে এসেছি। সকালে তনুর ফোন এলো, আমি ডক্টর অফ মেডিসিন করতে দিল্লি যাচ্ছি। সামান্য কয়েক বছরের কোর্স করে ফেরার পরে আমরা বিয়ে করে একসাথে সংসার করব। সেদিন খুশি হতে পারছিলাম না, কেন জানি না। মন কেবল বলছিল তনু বদলে যাবে দেখিস। আরও কয়েক পৃষ্ঠা উল্টে যায়। আজ 3 বছর পরে তনুর ফোন এলো। এতদিনে অসংখ্যবার ফোন করেছি কিন্তু ধরেনি। মেসেজ করেছি, কোনো রিপ্লাই পাইনি। 3 বছর পরে হঠাৎ ফোন, আমি জার্মান যাচ্ছি, ওখানে পোস্টিং হয়েছে আমার। ব্যাস কয়েকটি কথা, তারপরে ফোনের ডিসকানেক্ট। মনে হচ্ছিল তনু আমার থেকে হারিয়ে যাচ্ছে। এমন অনুভূতি কিছুদিন আগে থেকে হচ্ছিল, আজকে যেন। পড়তে পড়তে প্রায় ভোর হয়ে এসেছিল। ডাক্তার বাদলের ডায়েরিটা বালিশের নিচে রেখে চোখ দুটো বন্ধ করার চেষ্টা করেও ঘুম যেন ছিল বহু দূরে। তবুও এপাশ ওপাশ করতে করতে হঠাৎ কানের কাছে মুঠোফোনের অ্যালার্মটা বেজে উঠতেই সেটাকে বন্ধ করে দিতেই মনে পড়ে মর্নিং ওয়াকে যেতে হবে তো, কিন্তু সারা রাত ঘুম না হওয়ার কারণে মাথাটা ধরে আছে। মনে মনে ভাবলাম, ধুর, আজকে না গেলে কি হয়ে যাবে?
পর মুহূর্তে মনে আসে ডাক্তারের খেয়াল। একটু পরেই তো কলিং বেলের সংকেত পাবে, তখন কি বলবে? আর কিছু ভাবতে পারে না অদিতি। বিছানা ছেড়ে উঠে পড়ে, হাত দুটি উপরে তুলে শরীরে জড়তা কাটিয়ে চলে যায় টয়লেটে। টয়লেট থেকে বেরিয়ে আজ কালো ট্রাকস্যুটের উপরে সাদা কালো রঙের টি শার্ট চাপিয়ে আয়নার সামনে দাঁড়াতেই নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই অবাক হয়ে ওঠে। ভরাট জাঙ্গের সাথে পুরো মিশে গিয়ে একটা রোমাঞ্চকর দৃশ্য বয়ান করার সাথে টি শার্টটায় মাঝারি সাইজের উন্নত স্তনের দৃশ্য প্রকট হয়ে ওঠাতে নিজেকে অত্যন্ত লোভনীয় করে তুলেছিল, সকলের দৃষ্টি আকর্ষণ করাতে। একবার মনে হলো উপরে একটা ওড়না দিয়ে স্তনের প্রকট হওয়াটা ঢেকে দিতে, পর মুহূর্তে মনেই ভাবে হোক না, তাকে দেখে কিছু মানুষের বুকের মধ্যে যদি জ্বলন ওঠে। ভাবতেও খারাপ লাগে না আজ তার। এমন ভাবতে ভাবতে কলিং বেলের শব্দে আওয়াজ দেয়। আসছি, জাস্ট এ মিনিট বলেই খোলা চুলের মাঝে একটা রাবার ব্যান্ড কোনো রকমে বেঁধে দরজা খুলতেই সামনে ডাক্তার বাদলকে দেখে সলজ্জ হেসে বলে, দেরি করিয়ে দিলাম না তো? ডাক্তারের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে তার দিকে একদৃষ্টে অবাক হয়ে তাকিয়ে। সেই দৃষ্টির ভাষা না বোঝার মতো বয়স ছিল না অদিতির। ততক্ষণে অদিতির কথায় সামলে নিয়ে বলে ওঠে, বাহ, আজ তো তোমাকে দারুণ লাগছে। মনে হচ্ছে যেন কোনো স্পোর্টস লেডি। ড্রেসটা তোমার শরীরে খুব মানিয়েছে। যাক, যাওয়া যাক তাহলে। ডাক্তারের পাশাপাশি হালকা হালকা করে দৌড়তে গিয়ে তার মোটা চুলের গোছা লাফিয়ে লাফিয়ে ওঠাতে মনে মনে মজাই পায় অদিতি। তার সাথে টি শার্টের ভিতর থেকে স্তনের উচ্ছলতার কারণে একটা মোহময়ী দৃশ্যের সৃষ্টি হওয়াতেই তার দিকে যার নজর পড়ে সেই থমকে দাঁড়ায়। এমনভাবেই পার্কে পৌঁছে ডাক্তারের পাশে দু একজন আসতে গিয়েও থমকে গিয়ে তাদের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে জগিং করতে করতে পুরো পার্কের চারপাশে চলতে থাকার সময়ে অদিতির ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠেই বুঝতে পারে আজকের পার্কে সেই হলো মুখ্য আকর্ষণের কেন্দ্রবিন্দু। উপস্থিত সকলের দৃষ্টি তার উপরে এসে আটকে গেছিল। বেশ কিছুক্ষণ দুজনে পাশাপাশি দৌড়ানোর পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম করার সময় ডাক্তার বাদল বলে, তোমার শরীর তো পুরোপুরি ফিট বুঝতে পারছি। আমার শ্বাস কিছুটা হলেও ফুলেছে, সেই তুলনায় তোমার মুখশ্রীতে আরও বেশি উজ্জ্বলতার সৃষ্টিতে খুব সুন্দর লাগছে। ডাক্তারের কথায় মৃদু হেসে বলে অদিতি, একটু বেশি বেশি বলছেন না তো? তবে আমি মাসের বেশিরভাগ দিনই সকালে মাঠে নামি, তাতে শরীর মন প্রফুল্ল হয়ে থাকে সারাটা দিন। আজ পার্কের ভিতরে সেই ছিল সম্পূর্ণ আগুনের মতো, কিন্তু ডাক্তারের সাথে থাকার জন্য কেউ আশেপাশে ঘেঁষতে না পারলেও তাদের মনে একটা উৎসুকতার সৃষ্টি হয়, সেটা বোঝে অদিতি। তবে কিছুক্ষণ পরেই দুজনে একসাথে নাড়ুর চায়ের দোকানে গিয়ে বসতেই সেখানকার মহল সম্পূর্ণ নিস্তব্ধে পরিণত হয়। সেটা অদিতি লক্ষ্য করলেও না বোঝার ভান করে বলে, আজকের চায়ের মিষ্টি একটু কম দেবে নারুদা। ততক্ষণে চারপাশে নজর ঘোরাতেই কিছুর দূরে সেই বাটুলের সাথে তালপাতার সিপাইকে চুপচাপ বসে থাকতে দেখে মনে মনে হেসে উঠতেই নাড়ু চায়ের ট্রে হাতে সামনে এসে বলে, দিদি, কাল মিষ্টি একটু বেশি হয়েছিল মনে হয়, তবে ডাক্তারবাবুও খুব কম মিষ্টি নেন, আজকে মনে হয় ঠিক লাগবে। নাড়ুর দোকান থেকে দুজনে একসাথে বাড়িতে ফেরার পথে অদিতি বলে, আপনার ডায়েরিটা অনেকটাই শেষ করে ফেলেছি, বাকিটা আজকে শেষ করব। আপনার মুখ থেকে শুনতে চাই একটা জিনিস। ততক্ষণে ডাক্তার বাদল বলে ওঠে, পুরোটা শেষ করে নাও, আজকে শনিবার আছে, রাতে বসবো তোমার সাথে, তখন তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেদিন শনিবারে অর্ধেক বেলায় স্কুল করার পরে ইচ্ছা হচ্ছিল না এখনই বাড়ি যাওয়ার। রাস্তায় এসে অটোর জন্য দাঁড়াতেই ফোনের ঘন্টি বেজে উঠতেই চোখ রেখে রীতিমতো চমকে উঠে ভাবে, এই সময় ডাক্তারের ফোন। অবাক হওয়ার পালা আরও ছিল যখন ফোনটা রিসিভ করে। ও প্রান্ত থেকে ভেসে আসে, তোমার স্কুল ছুটি হয়ে গেছে জানি, তুমি কি আমার সাথে ঘন্টাখানেকের জন্য বেরোতে পারবে? অবাকের পরে অবাক হয়ে কিছু না ভেবেই বলে, হ্যাঁ, আমার এখন কোনো কাজ নেই, আর ভাবছিলাম এখনই বাড়ি গিয়ে। ততক্ষণে ফোনের ওপারের থেকে ভেসে আসে, তাহলে রাস্তা পেরিয়ে চলে এসো, আমি গাড়ি নিয়ে অপেক্ষা করছি। কিছুটা আশ্চর্য হলেও মনে মনে ডাক্তারের সান্নিধ্য পেতে মনটা প্রফুল্ল হয়ে ওঠে। অটো স্ট্যান্ড থেকে রাস্তার ওপারে নজর পড়তেই দেখে সে ধূসর রঙের জাগুয়ার গাড়িটি ধীরে সুস্থে রাস্তা পেরিয়ে গাড়ির কাছে আসতেই ডাক্তার পিছনে দরজা খুলে দিয়ে বলে ওঠে, চলে এসো। বাইরেটা তখনও বেশ গরম, কিন্তু গাড়ির ভেতরে ঢুকেই শরীরটা শীতল হয়ে ওঠে শীতল এসির হাওয়াতে। দরজাটা দিয়ে বলে ওঠে, কোথায় যাচ্ছি আমরা তাহলে? মুচকি হেসে ডাক্তার বাদল বলে, চলোই না, গেলেই দেখতে পারবে।
ততক্ষণে গাড়ি শহর ছাড়িয়ে হাইওয়ে ধরেছে। এমন সময় ডাক্তার ঠান্ডা জলের বোতল অদিতির হাতে তুলে দিয়ে বলে, নাও, এখন ঠান্ডা জল খেতে পারো। একটু ঘামটা শুকিয়ে গেছে, এখন কোনো অসুবিধা হবে না। অদিতির সাইড ব্যাগে জলের বোতল থাকলেও সেটা গরম হয়ে উঠেছিল এতক্ষণে। ডাক্তার বাদলের থেকে ঠান্ডা জলের বোতলটা পেয়ে মৃদু হেসে বলে, হ্যাঁ, এখন একটু ঠান্ডা জল খাওয়া যেতে পারে। তবে আপনার গাড়িটা কিন্তু এক কথায় অসাধারণ, এত জোরে চলছে কিন্তু ভিতরে এতটুকু আওয়াজ নেই। ততক্ষণে ডাক্তার বাদল বলে ওঠে, আসলে নতুন নতুন গাড়ির প্রতি আমার একটু দুর্বলতা আছে, তাই বাজারের সেরা গাড়িটা আমার প্রয়োজন। গাড়িটা নিয়ে 1 বছর হয়নি, তবে গাড়িটা নিয়ে একবার উত্তরবঙ্গ ঘুরে আসার ইচ্ছা আছে। এতদিন শহরের আশেপাশে চলছে, যাবে নাকি পুজোর ছুটিতে আমার সাথে? ডাক্তারের ভ্রমণে যাওয়ার নিমন্ত্রণে মনটা খুশিতে ভরে উঠেছিল তার। তবুও সে বলে ওঠে, গেলে কিন্তু আমি একা যাব না, সাথে মাকেও নিয়ে যেতে হবে। পুজোর ছুটি পড়তে পড়তে এখনও 1 মাস বাকি এখন থেকেই। ততক্ষণে মুচকি হেসে ডাক্তারবাবু বলে ওঠে, অবশ্যই মাসিমা সাথেই যাবে, তাছাড়া দেখতে দেখতে 1টা মাস কেটে যাবে। পুজোর শুরুতেই বেরিয়ে পড়ব, একদম ভোরে ভোরে। কিন্তু আমি তাহলে হোটেলে বলে রাখতে পারি? পুজোর সময় হোটেল পাওয়া মুশকিল হয়ে যাবে যদি না আগে থেকে বুক করা হয়। অদিতি আশ্চর্য হলেও মনে মনে ভেবে নিয়েছিল ডাক্তারের সাথে সে যাবেই, তাছাড়া মা সাথে যাচ্ছে, অসুবিধা কিছু হবে না। তাই বলে ওঠে, আচ্ছা, এই গাড়িতে যাওয়া হবে নাকি সাথে আর কেউ যাবে? অদিতি কথার উত্তরে ডাক্তার বাদল বলে, হ্যাঁ, এই গাড়ি নিয়ে বেশিক্ষণ লাগবে না, ট্রেনের আগেই পৌঁছে যাব। দেখো, এখন রাস্তা খুব সুন্দর হয়ে গেছে। ডাক্তার থামতেই অদিতি বলে ওঠে, তাহলে তো দারুণ মজা হবে। আমি কিন্তু এতটা লং ড্রাইভে কোনোদিন যাইনি, আমি তো শুনেই এক্সাইটেড। আপনি গাড়ি ড্রাইভ করতে পারেন না? অদিতির কথায় মুচকি হেসে ডাক্তার বাদল বলে, আসলে বাইরে কোথাও গাড়ি নিয়ে বেড়াতে গেলে আমি নিজেই ড্রাইভ করতে পছন্দ করি, তখন আর ড্রাইভার সাথে থাকে না। আমি আজকের গাড়ি চালক নই, দীর্ঘ 30 বছর ধরে ড্রাইভ করে চলেছি দেশের বিভিন্ন জায়গায়, পাহাড়েও চালাতে স্বচ্ছন্দ, তাই আমার কোথাও অসুবিধা হয় না। কিন্তু ড্রাইভার রাখতে হয় আমার কাজের ক্ষেত্রে, ড্রাইভার না রাখলে আমার অনেক অসুবিধা হয়। গাড়ি কোথায় রাখবো, গাড়ির পার্কিং খোঁজা, এগুলো ড্রাইভার সামলে নেয় বলেই শহরের ড্রাইভার থাকে আমার সাথে। গাড়ি চলতে চলতে প্রায় 1 ঘন্টার হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে একটা বিরাট বড় লোহার গেটের বাইরে এসে ড্রাইভার হর্ন দেওয়াতে লোহার গেট খুলে দুপাশে দুজন দাঁড়িয়ে ডাক্তারকে নমস্কার জানায়। ততক্ষণে গাড়ি ভিতরে ঢুকে একটি বেশ বড় বাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ি দাঁড়াতেই ডাক্তার বাদল বলে, এসো, এটা একটা অনাথ আশ্রম। আমি এখানে সপ্তাহে 1 দিন আসি পেশেন্ট দেখার জন্য। তাছাড়া এই আশ্রমের উপরে আমার একটু দুর্বলতা আছে। এখানকার ছোট ছোট বাচ্চাগুলোকে না দেখলে মনটা শান্তি পায় না। এখানে আমি চিকিৎসা করি সম্পূর্ণ বিনামূল্যে। গাড়ি থেকে নেমে দুজনে এগিয়ে যেতে যেতে একজন মহিলা সামনে এসে বলে, আসুন ডাক্তারবাবু, আজকে আপনার জন্য কয়েকজন পেশেন্ট অপেক্ষা করছে। তবে আপনার প্রিয় পাত্রীটি 2 দিন থেকেই একটু অসুস্থ হয়েছে, কেবল আপনার নামই বলে। মহিলাটি সাথে আস্তে আস্তে অনেক কিছু বলতে শুরু করেছিল, কিন্তু ততক্ষণে অদিতি চারিদিকটা দেখে যাচ্ছিল। 2 তলা বাড়িটার নিচের তলা উপরের তলা মিলিয়ে মোটামুটি খুব ছোট না হলেও বেশ বড় সড়ো, তাও মোটামুটি 20-22টা ঘর তো হবেই। ততক্ষণে ডাক্তার বাদলের সাথে চলতে চলতে একটা হল ঘরে এসে উপস্থিত হয়। সেখানে একটা কেবিনের মতো জায়গায় ডাক্তার ঢুকে যাওয়ার আগে অদিতিকে বলে, আমি খানিকক্ষণ এখানে ব্যস্ত থাকবো, তার মধ্যে তুমি অনাথ আশ্রমের বাড়িটা ঘুরে দেখে নাও। অবশ্য পুরো অনাথ আশ্রমটা দেখানোর জন্য তোমাকে একজন গাইড করবে, তাকে আমি তোমার সাথে পাঠাচ্ছি। কথাটা শেষ করে সে মহিলাকে বলে, পুষ্পাদিকে আওয়াজ দিন তো, অদিতিকে পুরোটা ঘুরিয়ে আনবে। ক্ষণিকের একজন মধ্যবয়সী মহিলা এসে ডাক্তারকে নমস্কার জানাতেই ডাক্তার বাদল বলে, পুষ্পাদি, এই ম্যাডামকে সাথে নিয়ে পুরো আশ্রমটা ঘুরিয়ে আনুন। খালি ঘুরিয়ে আনলেই হবে না, সব কিছু বোঝাতে হবে আপনাকে। ডাক্তার বাদলের কথায় পুষ্পাদি নামক মহিলাটি মাথা নাড়িয়ে বলে, অবশ্যই, আপনার গেস্ট যখন, তখন সব কিছু বুঝিয়ে দেওয়াটা আমারই কর্তব্য। আপনি পেশেন্ট দেখুন, আমি ততক্ষণে ম্যাডামকে চারদিকটা ঘুরিয়ে নিয়ে আসছি। পুষ্পাদি অদিতির দিকে মৃদু হেসে বলে, আসুন দিদি আমার সাথে। পুষ্পার সাথে চলতে চলতে পুষ্পা বলতে শুরু করে, এই অনাথ আশ্রমটি পরিচালনা করে কয়েকটি বিদেশি সংস্থা। প্রায় 30 বছর থেকে আশ্রমটি চলে আসছে সম্পূর্ণ বিদেশিদের সাহায্যে। গরিব অনাথ শিশুদের এখানে যেমন রাখা হয়, তেমনি তাদের পড়াশোনা এবং স্বাস্থ্যকর খাদ্যের ব্যবস্থা তারাই করেন। প্রত্যেক 2 মাস ছাড়া ছাড়া বিদেশ থেকে কয়েকজন ডাক্তারের দল আসেন, তারা সব কিছু পর্যবেক্ষণ করে যান। তাছাড়া আমাদের শহরের আশেপাশের থেকে কিছু ডাক্তারবাবুরা আসেন।
রোগীদের চিকিৎসা করানোর জন্য যেসব শিশুরা সত্যিকারে অনাথ তাদেরই এখানে আশ্রয় দেওয়ার হয়েছে। এখানে কোনো ধর্মের বাছবিচার হয় না, মানুষের সেবাই ধর্ম। এই কথাটা মেনেই এই অনাথ আশ্রম চলে। অন্য অনাথ আশ্রমের মতন এখানকার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। প্রতিদিন এদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা যেমন আছে, তেমনি বয়স অনুযায়ী শিক্ষার ব্যবস্থাও আছে। অনাথ আশ্রমের পেছন দিকে অনেক বড় জমি আছে, সেখানে বিভিন্ন রকমের চাষাবাদ হয়। সেই সব দেখাশোনা করেন আশেপাশে গ্রামের কিছু মানুষজন। পুষ্পার কথাগুলো শুনতে শুনতে অবাক না হয়ে পারে না অদিতি। ততক্ষণ একটি হল ঘরে এসে পৌঁছে যায় দুজনে। সেখানে দেখতে পায় বেশ কিছু শিশুকে, তাদের বয়স 2 বছর থেকে 7 বছরের মতো। কিছু বালিকা নিজেদের বই খাতা নিয়ে পড়াশোনাতে ব্যস্ত। তাদের সকলের প্রতি নজর রেখেছে একজন মধ্যবয়সী মহিলা। তিনি প্রত্যেকটি শিশুর কাছে পৌঁছে পৌঁছে তাদের পড়াশোনাগুলো দেখে যাচ্ছে এবং তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে ব্যাখ্যা করে যায়। দেখে অদিতির মনে হলো এ এক অন্য পৃথিবী। অনাথ আশ্রম বলে তার মনে যে ধারণা ছিল এতদিন, সেটা নিমেষে ভুল প্রমাণ হয়ে যায়। প্রত্যেকটি শিশুর স্বাস্থ্যের দিকে নজর দিয়ে বুঝতে পারে এখানকার খাওয়া দাওয়া এবং সংরক্ষণের বিষয়গুলো খুব ভালোভাবে দেখাশোনা হচ্ছে। প্রতিটি শিশুর পাশে দাঁড়িয়ে তাদের পড়াশোনার ব্যাপারগুলো দেখে মনে মনে ভাবে, সত্যি ডাক্তার বাদল এমন একটি অনাথ আশ্রমের সাথে যুক্ত হয়ে বিরাট বড় একটা কর্তব্য করে চলেছেন। ততক্ষণে যে মহিলাটি বাচ্চাদের পড়ার জন্য ব্যস্ত ছিল সে পাশে এসে নমস্কার জানিয়ে বলে, আমি নার্গিস, এখানকার শিক্ষিকা। যদি আমার কর্তব্যে কোনো রকম অব্যবস্থা নজরে পড়ে আমাকে সূচিত করতে পারেন, আমি সেই মতোই ব্যবস্থা করতে পারবো, বিশেষ করে বাচ্চাদের পড়াশোনার ব্যাপারটায়। নার্গিসকে প্রতি নমস্কার জানিয়ে অদিতি বলে, আপনি যা করছেন ঠিক করছেন। যদিও আমি একটি স্কুলের সাথে যুক্ত আছি, আপনার শিক্ষা দেওয়ার ধরন দেখে খুশি হলাম। আপনি আপনার কাজ করে যান, আমরা নিজেদের মতো দেখে নিচ্ছি। সেখান থেকে আরও একটি হল ঘরে গিয়ে দেখে সেই হল ঘরে 25 জনের মতন 8 বছর থেকে 15-16 বছরের মেয়ের নিজের হোমওয়ার্ক করতে ব্যস্ত। এমন করে প্রতিটি ঘরে একবার করে দেখে অবশেষে তাদের ডাইনিং হলে পৌঁছে অবাক হয়ে যায় অদিতি। এত বড় ডাইনিং হল, যেখানে কম করে 200 বাচ্চা একসাথে খেতে পারবে। সারি দিয়ে টেবিল, বসার জন্য বেঞ্চ। পুষ্পা বলতে শুরু করে, এখানকার নিয়ম হলো প্রত্যেকটি আশ্রমিক, সে শিশু হোক বা কিছুটা বয়স্ক, সকলকে নিজের খাবার নিজেই নিয়ে আসতে হবে এবং খাবারের শেষে নিজের বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে হবে। খাবার দেওয়ার জন্য কয়েকজন অবশ্য আছেন, তারাই তাদের প্লেটে পরিবেশন করে দেবেন। ততক্ষণে অদিতি জিজ্ঞেস করে, সারা দিনের খাবারের মেনু কী রকম থাকে? পুষ্পা উত্তর দেয়, সম্পূর্ণ নিরামিষ খাবার দেওয়া হয়, তবে ডিম ছাড়া কোনো রকম আমিষ খাদ্য অনাথ আশ্রমে প্রবেশ করে না। সকালে উঠে প্রত্যেকের জন্য দুধ থাকবে, তার সাথে বিস্কুট। সকাল 9টার ভিতর সকলের জন্য খাবার পরিবেশন হতে শুরু করে। 10টায় স্কুল শুরু হয়ে যায় বলে এই ব্যবস্থা। সকালে গরম গরম ভাতের সাথে ঘি এবং আলু সেদ্ধ পরিবেশন করা হয়, সাথে অবশ্য লঙ্কা লবণ যে যার নিজের মতো করে নিতে পারে। স্কুল ছুটি হয় দুপুর 2টোয়, তখন আবার ভাত, ডাল, তরকারি, সাথে ডিম সেদ্ধ এবং পাঁপড়, চাটনি ইত্যাদি দেওয়া হয়। বিকালবেলাতে প্রত্যেকের জন্য মৌসুমের ফল যেমন পাওয়া যায় তেমনি দেওয়া হয় একটি করে, কিংবা কখনো কখনো নিরামিষ পকোড়া। সন্ধ্যে 7:30টার ভিতরে রাতের খাবার শুরু হয়ে যায়। রাতেও ভাত, ডাল, তরকারি ইত্যাদি পরিবেশন করা হয়। রবিবার দিন কিংবা ছুটির দিন খাবারের মেনু পরিবর্তন হয়, যেমন পায়েস থাকে, পোলাও থাকে, আলুর দম থাকে, পনিরের তরকারি থাকে ইত্যাদি ইত্যাদি। পুষ্পা থামতে অদিতি পুনরায় জিজ্ঞাসা করে, যারা অনাথ আশ্রম সঞ্চালন করেন তারাও কি একই খাবার এখান থেকে সংগ্রহ করেন? সাথে সাথে উত্তর দেয়, এখানে প্রত্যেকের জন্য একই রকমের আহার। সেই আশ্রমের সর্বোচ্চ আধিকারী যা খাবেন একটা শিশু তেমনি পাবে। কোনো রকম অব্যবস্থা হতে দেওয়া হয় না। যারা চিকিৎসা করতে আসছেন সেই চিকিৎসকরাও এখানে খাবারের প্রয়োজন পড়লে একই খাবার খেয়ে যাবেন। এটাই এখানকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আরও কিছুক্ষণ পুষ্পার সাথে অদিতি ঘুরে ঘুরে সমস্ত আশ্রমটা দেখে আশ্রমের পিছনের দিকে গিয়ে অবাক হয়ে যায়। আবার আশ্রমের পিছনের বিস্তীর্ণ জায়গায় চাষের জমি যেমন আছে, সেগুলোতে নানান রকমের সবজির সাথে ধান চাষ হচ্ছে। একটা জায়গাতে বেশ কিছু গরু রাখা আছে, সেটা দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, এই সমস্ত দেখাশোনার জন্য কাদের নিয়োগ করা হয়েছে? পুষ্পা মৃদু হেসে বলতে থাকে, সবাই এখানে কর্মরত, তবে বাইরের মতো মজুরি এখানে কেউ পায় না। এখানে যারা কর্মরত তারা কিছুটা নিঃস্বার্থভাবে নিজের শ্রম দিয়ে থাকেন, তার বদলে এখানে থাকা, খাওয়া এবং চিকিৎসার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, হাতে অবশ্য মাসিক নিয়মে পারিশ্রমিক হিসাবে কিছু অর্থ তুলে দেওয়া হয়।
অদিতি প্রায় 2 ঘন্টা ধরে পুষ্পার সাথে ঘুরে ঘুরে সমস্ত আশ্রমটা দেখার পরে গিয়ে পৌঁছায় ডাক্তার বাদলের কেবিনের সামনে। তখনও সেখানে 2-1 বালিকা চিকিৎসার জন্য অপেক্ষা করছিল। অদিতিকে দেখে মৃদু হেসে ডাক্তার বাদল বলে, কেমন লাগলো আশ্রমটা? আর 10টা মিনিট বসো, আমার কাজ প্রায় শেষের পথে, তারপরেই বেরোচ্ছি এখান থেকে। কিছুক্ষণ পরে ডাক্তারের রোগী দেখা সম্পন্ন হলে পাশে এসে দাঁড়াতেই পুষ্পার সাথে আরও একটি মহিলা 2 গ্লাস গরম দুধ সাথে কয়েকটা বিস্কুট এনে রাখতে অদিতি চমকে উঠে বলে, এই মুহূর্তে গরম দুধের সাথে বিস্কুট? আশ্চর্য তো। ততক্ষণে ডাক্তার বাদল উষ্ণ দুধের গ্লাস তুলে নিয়ে চুমুক দিতে দিতে বলে, এখানে এটাই নিয়ম, এখানে চা কিংবা কফি দেওয়া হয় না কাউকেই। যারা অতিথি আসেন এবং বিভিন্ন রকম কাজের জন্য আসেন তাদের আপ্যায়নের জন্য গরম দুধের সাথে বিস্কুট, এবং যারা দুপুরে কিংবা রাতের খাবার প্রয়োজনে মনে করেন আশ্রমের নিয়ম অনুসারে সকলেই যা খাবেন তাদেরও সেই মতোই খাদ্য দেওয়া হবে। তাই আশ্চর্যের কিছু নেই, এখন যেটুকু পাচ্ছ সেটুকু গ্রহণ করে চলো, আমরা বেরোই। যেতে যেতে রাস্তায় আমার পরিচিত একটি রেস্তোরাঁ আছে, এখান থেকে কিছুটা পেটে দিয়ে তারপরে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আজকে কিন্তু বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত 10টা বেজে যেতে পারে, মাকে ফোন করে জানিয়ে দিও। ততক্ষণে অদিতি বলে ওঠে, আমি বুঝতে পেরেছি, এখান থেকে বাড়ি পৌঁছতে বেশ রাতই হবে, সেই জন্যই মাকে সূচিত করে দিয়েছে। আপনার কাজ যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে বেরোনো যেতে পারে। খালি গ্লাসটা টেবিলে রেখে ডাক্তার বাদল ইশারা করে, চলে এসো, এবার তাহলে যাওয়া যাক। গাড়িতে এসে যখন বসে তখন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। অনাথ আশ্রমের গেটের বাইরে এসেই গাড়ি ছুটতে শুরু করেছিল। অদিতি জানলার বাইরে তাকিয়ে অন্ধকারের মধ্যে দেখার চেষ্টা করলেও চারদিকে ছিল শুধুই কালো মিশমিশে অন্ধকার। মাঝে মধ্যে বিপরীত দিক থেকে গাড়ির ছুটে আসার আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। দুজনেই ছিল নিরুত্তর। কিছুক্ষণ পরে ডাক্তার বাদল মৌনতা ভঙ্গ করে বলে ওঠে, কেমন লাগলো অনাথ আশ্রমের পরিবেশ? বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলে, এক কথায় অসাধারণ। আমার বিশ্বাস হয় না আমাদের শহরের নিকটেই এমন একটি অসাধারণ অনাথ আশ্রম থাকতে পারে বলে। তাছাড়া পরিবেশ, যেমন বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়ার পদ্ধতি এবং সেখানকার খাবার দাবারের বিষয়গুলো দেখে সত্যি মনকে ছুঁয়ে গেছে। মনে হচ্ছিল যেন অন্য কোনো জগতে পৌঁছে গিয়েছিলাম। আপনি কতদিন থেকে এদের সাথে আছেন? অন্ধকারের মধ্যে মৃদু হেসে ডাক্তার বাদল বলে, আমার এখানে সবথেকে বেশি ভালো লাগে ম্যানেজমেন্ট, যেটা আমাদের দেশের অনাথ আশ্রমগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। কেননা পৃথিবীর কয়েকটি দেশে চিকিৎসা সংস্থা এই অনাথ আশ্রম সৃষ্টি করেছে, তাই এখানে কোনো রকম অব্যবস্থা হয় না। এখান থেকে কেউ নিজের স্বার্থে পকেটে টাকা ঢোকায় না। যা কিছু হচ্ছে এখানে সবকিছুই স্বচ্ছ এবং নির্মলভাবে হয়। সকলের জন্য সমান ব্যবস্থা। আমি ডাক্তার বলে আমাকে স্পেশাল কিছু এনে খাওয়াবে তেমনটা নয়। এটা কেবল আমার জন্য নয়, যারা এখানে আসেন প্রত্যেকের জন্য একই ব্যবস্থা। তাই আমার এই জায়গাটাকে এতটাই ভালো লাগে যে সপ্তাহে একদিন কম করেও না আসলে আমার মন শান্ত হয় না। দ্বিতীয়ত, এখানকার বাচ্চাগুলোর সাথে আমি এতটাই মিলেমিশে গেছি সেটা বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটি বাচ্চার নাম আমার মুখস্থ হয়ে গেছে প্রায়। তারাও আমাকে যথেষ্ট স্নেহ করে, ভালোবাসে, সম্মান দেয়। যখন আমি ভালোবাসায় ধোঁকা পেয়েছিলাম তারপরে এই জায়গাটা খুঁজে পেয়েছিলাম। তাও বলতে পারো 25 বছর তো হবেই এখানে যাতায়াত করতে। এখান থেকে আমার কোনো কিছুই লাভ হয় না, উল্টে আমাকে বছরে একটা মোটা অঙ্কের অর্থ ডোনেশন হিসেবে দিতে হয়। তাতেও আমি খুশি, আমার মনের শান্তির জন্য। এই অনাথ শিশুগুলোর মুখের দিকে তাকালে নিজের অনেক কষ্ট লাঘব হয়ে যায়। এটাই তো সবথেকে বড় পাওয়া। ডাক্তারের কথা শুনতে শুনতে মন কোথায় হারিয়ে গেছিল অদিতির। সম্পূর্ণ অস্তিত্বটা জুড়ে অনাথ আশ্রমের সেই শিশুগুলো দৃশ্য চোখের সামনে ভেসে উঠতে শুরু করতেই বলে, সত্যি অসাধারণ বললেও কম হবে। তাছাড়া এখানকার যারা স্টাফ তাদেরও ব্যবহার এতটাই মনোমুগ্ধকর যেটা অনুভব না করলে বোঝা যায় না। আচ্ছা, এখানে নিজেকে সংযুক্ত করতে হলে কি নিজের নামে রেজিস্ট্রি করাতে হয়? আমিও নিজের যতটুকু সাধ্য এই অনাথ বাচ্চাগুলোকে দেওয়ার চেষ্টা করব। তার জন্য কি করতে হবে আমাকে? ডাক্তারবাবু রীতিমতো হেসে উঠে বললেন, নিজেকে এদের সাথে যুক্ত করতে হলে কিছুই করতে হবে না তোমাকে। কিছুটা শ্রম নিঃস্বার্থভাবে দিতে হবে। তাছাড়া তোমার সাধ্য অনুযায়ী বছরে 2-1 বার কিছু অর্থ ডোনেশন করতে পারো।
তবে তুমি যদি সদস্য হতে চাও তাহলে আমি ব্যবস্থা করিয়ে দেব। আমি বুঝতে পারছি এই অনাথ আশ্রমে তোমার মনকে ছুঁয়ে গেছে। কারণ কি জানো, তুমি সংসারে থেকেও সাংসারিক হতে পারোনি। মনের ভিতরে একটা না পাওয়ার আকাঙ্ক্ষা কাজ করছে, আর সেই আকাঙ্ক্ষার থেকে তোমাকে আমি এমন জায়গায় নিয়ে গেছি যেখান থেকে তুমি সম্পূর্ণ ত্যাগ করে ফিরে আসতে পারো না। আমিও যেদিন প্রথম গিয়েছিলাম সেদিনও ফিরে আসতে পারিনি। হ্যাঁ, যারা সংসারী স্বামী স্ত্রী সন্তান নিয়ে সংসার করছে তাদের পক্ষে এখানে নিজেকে যুক্ত করাটা অতটা সহজ নয়। অদিতি ততক্ষণে মুচকি হেসে বলে, আপনি কি ধরেই নিয়েছেন জীবনে কোনোদিন সংসারী হবেন না? কিছুটা উদাস হয়ে ডাক্তার বলে, না, সেরকম কোনো প্রতিজ্ঞা করিনি যে সংসার করবই না। তবে কি জানো তো, আমরা যেসব জায়গায় কাজ করি সেসব জায়গায় প্রেম ভালোবাসা হওয়াটা খুব কষ্টের। প্রেম ভালোবাসা হয় অল্প বয়সে, কলেজ লাইফেই, তারপর যে যার লাইফে সেটেল হবে বলে কেবল রেসের ঘোড়ার মতো দৌড়ে চলে। তাই ডাক্তারের জীবনে আমার সান্নিধ্য আসার মতন তেমন করে কেউ নিজে থেকে এগিয়ে এসে দস্তক দেয়নি। আসলে আমি চেষ্টাও করিনি। একটা জায়গায় ধোঁকা খাওয়ার পরে ভেবেছিলাম এভাবে জীবনটা চলে যাবে। সেই মতোই চলতে চলতে দেখো বার্ধক্যের প্রান্তে এসে পৌঁছে গেছি। এই অবস্থায় কে এসে আমার অগোছালো সংসারটা গুছিয়ে রাখবে বলো তো দেখি? অদিতির মনের দরজার একটা দিক খুলে গেছিল, সেটা ভেবেই মনে মনে হেসে উঠে বলে, তেমন করে যদি কেউ হঠাৎ করে এসে আপনার সংসারটা গুছিয়ে দেওয়ার জন্য প্রত্যয় করে কিংবা আপনাকে নিজের করে নেওয়ার জন্য এগিয়ে আসে, তাহলে আপনি কি ফিরিয়ে দেবেন তাকে? ক্ষণিক মৌন থেকে ডাক্তার বাদল বলে, সেটা এখনই ভাবতে পারছি না। তবে দুজন নরনারীর ভিতরে মনের মিল আত্মার মিল হলে হয়তো ভেবে দেখতে পারতাম। কিন্তু তেমন করে কেউ আমার জীবনটাকে সাজিয়ে গুছিয়ে দেবে বলে এগিয়ে আসেনি আজ পর্যন্ত। তাই একাই থেকে গেছি এই সংসারে, আর এই সব অনাথ শিশুদের সাথে থাকতে থাকতে নিজের মনের শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করে যাই। ডাক্তার বাদলের কথায় কিছুটা সাহস পায় অদিতি। তাই পুনরায় বলে ওঠে, ধরুন এমন কাউকে পেয়ে গেলেন যাকে আপনি পছন্দ করেন, আপনি মনে করেন আপনার সাথে তার মিল আছে অনেকটাই, আপনার ভাবনা চিন্তার সাথে তার ভাবনা চিন্তা মিশে যায়, কিংবা আপনি যেগুলো ভালোবাসেন সেও সেই জিনিসগুলোকেই মেনে নিয়ে এগিয়ে আসে, তখনও কি ভেবে দেখবেন? ডাক্তার বাদল চিন্তিত হয়ে বলে ওঠেন, জানি না। তেমন যদি কেউ এসে আমাকে গুছিয়ে নিতে আসে তাহলে চিন্তা অবশ্যই করতে হবে। তবে যে আসবে তাকেও আমার পছন্দ হওয়া উচিত এবং আমাকেও তার পছন্দের তালিকায় রাখা অনিবার্য। আসলে কি বলো তো, কয়েক লক্ষ টাকার ধনসম্পত্তির চেয়ে অনেক বেশি ভালো যদি এমন একটা মানুষ তুমি পাও যে মানুষটা ভালোবাসাতে জানে। ক্ষণিক মৌন থেকে মানুষের মন সময়ের সাথে সাথে বদল হতে কতক্ষণ লাগে? আমরা সকলেই তো রক্ত মাংসের মানুষ, সাথে আমাদের একটা মন বলে অস্তিত্ব আছে, সেখানে আমরা অনেক সময় নিরুপায় হয়ে যাই। কথাটা শেষ করার আগেই গাড়ি এসে একটি রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে যায়। গাড়ি দাঁড়াতেই ডাক্তার বাদল বলে, চলো কিছু পেটে দিয়ে নেওয়া যাক। রাত 8:30টার পরে হয়ে গেল। এখান থেকে এখনো প্রায় ঘন্টাখানেকের বেশি সময় লাগবে। খিদে যে পেয়েছিল অদিতির সেটা এতক্ষণ অনুভব হয়নি। রেস্তোরাঁর সামনে থামতেই অকপটে বলে ওঠে, হ্যাঁ, মনে হচ্ছে খিদে জমে উঠেছে। সেই সকাল 9:30টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতাম যেমন প্রত্যেক শনিবারে হয়, কিন্তু আজ আপনার সাথে থেকে ভুলেই গেছিলাম। পেটে খিদেটা কতটা চেপে ধরেছে। বলেই হেসে উঠে ডাক্তার বাদলের সাথে রেস্তোরাঁয় গিয়ে বসে। আমনের সামনে বসে ডাক্তার বলে, কি খাবে বলো? কার্ডলক দেখে নিতে পারো। কার্ডলকের উপরে চোখ বুলিয়ে বলে, আপনার যেটা মন চায় সেটাই বলুন, আমার সব কিছু চলবে। ততক্ষণে ডাক্তার বাদল মুচকি হেসে বলে, এই রেস্তোরাঁয় আমি সাধারণত তন্দুরি রুটির সাথে চিকেন মশলা নিয়ে থাকি, আজ তোমার পছন্দেরটা খেয়ে দেখতে পারি? ডাক্তারের কথা শুনে অদিতি বলে, আজ তাহলে আপনার পছন্দেরটাই হোক না, অসুবিধা নেই। ডাক্তার অর্ডার দিয়ে বলে, একটু দেরি করবে এরা, ততক্ষণে স্টার্টার কিছু আসুক না। অদিতি কিছু বলার আগে বেয়ারাকে ডেকে বলে, খুব তাড়াতাড়ি স্টার্টার কিছু থাকলে নিয়ে এসো। পরক্ষণে অদিতির দিকে তাকিয়ে বলে, ডায়েরিটা কত দূর এগোলো? অনেকটাই পড়ে ফেলেছি, আজ রাতে শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বুঝতে পারলাম না, আর সেটা হলো এত বছর ধরে প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে থাকার পরেও এভাবে সম্পূর্ণ সম্পর্কটাকে ছিন্ন করার মানে কি নিজের জীবনের সাফল্যের জন্য?
তাহলে তো প্রেম ভালোবাসার কোনো মূল্যই থাকে না, তাই না? ততক্ষণে ওয়েটার ফ্রেঞ্চ ফ্রাই টেবিলে দিয়ে গেছে, সেটা মুখে পুরে ডাক্তার বলে ওঠে, প্রত্যেকটি মানুষের জীবনের মূল উদ্দেশ্য সাফল্যের চাবিকাঠি অর্জন করা, কিন্তু সাফল্যের সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক থাকে না। প্রেম ভালোবাসা অন্য একটি সাবজেক্ট, যে সাবজেক্টের সাথে কোনো কিছুই গুলিয়ে ফেলা যায় না। তুমি বুঝে গেছো এতক্ষণে তনুশ্রী আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল কেমন ভাবে। পুরোটা হারায়নি, সে নিজেই প্রত্যাখ্যান করেছিল দীর্ঘদিনের ভালোবাসার মানুষটিকে। ডায়েরিটা শেষ পর্যন্ত পড়ো, তাহলেই অনেক কিছু বুঝতে পারবে। ফ্রেঞ্চ ফ্রাই মুখে দিয়ে অদিতি বলে, এটা ঠিক বলেছেন আপনি। আমার জীবনেও তো 5 বছর ভালোবাসা ছিল, কিন্তু মানুষটাকে চিনতে পেরেছিলাম কই? আমি না হয় অনেকটা দূর পর্যন্ত এগিয়ে গেছিলাম, বিয়ে পর্যন্ত হয়েছিল আমাদের। সেদিন নিজের চোখে দেখা এত বড় আঘাত সহ্য হয়নি, তাই এখনও সেই ঘৃণিত জীবনটা থেকে দূরে সরে আছি। কিন্তু আপনার বেলায় তো সেটুকুও হয়নি, তাহলে নতুন করে জীবন শুরু করলে অসুবিধাটা কি হয়ে গিয়েছিল? অসুবিধা ঠিক বলবো না, বাড়িতে এই নিয়ে তুমুল অশান্তি হয়েছে। বাবা মা বারবার বলে গেছিল, মনের মতো কাউকে পছন্দ করে জীবনে নিয়ে আয়, দেখবি শান্তি পাবি। কিন্তু সেই যে প্রথম আঘাত, সেই আঘাতের পরে নিজেকে কাজের জন্য সম্পূর্ণ ঢুকিয়ে দিয়েছিলাম। এমনভাবে কাজ করে গেছি নানান দিকে, সেখান থেকে ভাবার সময়টুকু পাইনি। তাই হয়তো ভালোবাসা কিংবা নারীর সান্নিধ্য এগুলো আমার ভাগ্যে নেই। আসলে সেদিনের পরে আমি আর মরীচিকার পেছনে ছুটে যাইনি। এমনভাবে চলতে চলতে একে একে সবাই আমাকে ছেড়ে চলে যায়। একদিন বাবা মারা গেলেন, তারপরে মা মারা গেলেন, আর আমি আরও একা হয়ে গেলাম। সংসারে একা থাকলে আমার পৃথিবীটা কিন্তু অনেক বড়। আজকেই তো দেখে এলে কত বড় একটা পৃথিবী, যেখানে কত শিশু তাদের নিজেদের কাউকে না পেয়েও তারা খুশি। সেই রকম তাদের খুশিতে আমি খুশি খুঁজে বেড়াই। কথা বলতে বলতে ততক্ষণে টেবিলে একে একে খাবার জিনিসগুলো আসতে শুরু করে। তখনই ডাক্তার বাদল বলে, চলো, কথা শেষ করে খাবারে মন দাও। অদিতি বলে ওঠে, আপনি যেমন কাজের পৃথিবীতে নিজের খুশি খুঁজে নিয়েছেন, তেমনি আমিও স্কুলের বাচ্চাদের সাথে থাকতে থাকতে নিজের জীবনটার অনেক অবাঞ্ছিত ঘটনাগুলোকে ভুলে তাদের সাথে জীবন কাটাতে শুরু করেছি। আসলে এটাই তো জীবন, তাই না? বেশ কিছুক্ষণ পরে খাবার শেষ করে গাড়িতে এসে বসে দুজনে। রাতের অন্ধকারে মিশকালো পিচের রাস্তার বুক চিরে গাড়ি ছুটে চলে তীব্র গতিতে। তার মাঝে হঠাৎ অদিতির একটা হাত ডাক্তারের হাতের মুঠোয় নিয়ে বলে ওঠে, মনের মধ্যে আকাঙ্ক্ষা অবশ্যই একটা আছে, আর সেটা হলো মনের মতন একজন সাথীর প্রয়োজন। তেমনভাবে আজ পর্যন্ত কেউ এগিয়ে এসে বলেনি, বাদল, আমি তোমার অগোছালো সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে দেব। সত্যি মাঝে মাঝে মনে হয় বড্ড একা, একঘেয়েমি জীবন পরিণত হয়েছে। সারাটা দিন তো আর কাজের মধ্যে থাকতে পারি না। যখন একা থাকি তখন মনে হয় কারোর সান্নিধ্যের প্রয়োজন। এই শূন্য পৃথিবীটাতে কেউ আমার আশেপাশে থাকুক, কেউ আমাকে নিয়ে ভাবুক, এগুলো মনে হয় জানো। কেউ আমার জন্য প্রতীক্ষা করুক, এগুলো যে মনের মধ্যে জায়গা পায় না এটা বলবো না। অদিতি বুঝতে পেরেছিল ডাক্তার বাদল নিজের দুর্বলতা তার কাছে প্রকাশ করে ফেলেছে। তাই নিজের দুর্বলতাটাকে প্রশ্রয় দিয়ে ডাক্তারের হাতটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলে, আচ্ছা যদি তেমন করে কেউ এসে বলে? ক্ষণিক ডাক্তারের মুখের দিকে তাকিয়ে পুনরায় অদিতি বলে, মানতে পারবেন তাকে, নিজের অগোছালো জীবনটাকে তার হাতে তুলে দিতে? অদিতির কথা শুনে ডাক্তারের গলাটা হঠাৎ ভারী হয়ে ওঠে। ঠিক তখনই তিনি খুব মৃদুস্বরে বললেন, এমন একটা সময় এসে পৌঁছে গেছে, সেখান থেকে ফিরে যাওয়ার পথ নেই। আসলে খুঁজে পাই না সেই ফেরার পথটা। তেমন করে কেউ যদি আসে অবশ্যই সাদরে আমন্ত্রণ করে নেব নিজের অগোছালো জীবনটাকে সাজিয়ে দেওয়ার জন্য। দুজনের ভিতরে ক্ষণিকের নীরবতা, তারপরে অদিতিকে চমকে দিয়ে ডাক্তার বাদল হঠাৎ বলে ওঠেন, অদিতি, তুমি পারবে আমার এই শূন্য জীবনটা আর একবার সাজিয়ে তুলতে? আমি বুঝতে পেরেছি তুমি নিজে যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর তোমার মনটা, কিন্তু তার থেকেও বেশি তুমি বড্ড অভিমানী। একবার বিশ্বাস হারিয়ে ফেলেছো, দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা তোমার পক্ষে নির্ণয় নেওয়া সত্যি খুবই কষ্টের। সামান্যটুকু আঘাত তুমি সহ্য করতে পারবে না। আমি সেই আঘাত দেওয়ার জন্য তোমাকে এমন কথা বলিনি। তুমি যদি দুটো শূন্য জীবনকে একত্রে করে একটা নতুন পৃথিবী সৃষ্টি করতে চাও, আমি তোমার পাশে আছি অদিতি। আমরা দুজনে যে একই পথের পথিক, তোমার চোখে আমি দেখেছি সেই ব্যাকুলতা। সেই মুহূর্তে অদিতির মনে হয়েছিল চারিদিকের পৃথিবীটা যেন হঠাৎ থেমে গেছে। মনের ভিতরে নিষ্প্রভ হয়ে থাকা আগ্নেয়গিরিটা হঠাৎ করে জ্বলে ওঠে। কি জবাব দেবে সে? একরাশ চিন্তায় মনের উঠে আসা ভাষা কণ্ঠ পর্যন্ত পৌঁছতে গিয়ে রীতিমতো মনের ভিতরে একটা ঝড়ের সৃষ্টি হতে আবেগে বশীভূত হয়ে বলে ওঠে, আপনি তো আমার পিছনের জীবনের সমস্ত ঘটনা জানেন। সব কিছু জানার পরেও আপনার মতো একজন ডিভোর্সি নারীকে নিজের জীবনের প্রতি
প্রতিটি ছন্দে মানিয়ে নিতে পারবেন তো? চিন্তা করে দেখুন, আমি কিন্তু কুমারী নই। অল্প হলেও কয়েকদিনের জন্য আমার বিবাহ হয়েছিল, স্বামীর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছিল। এ কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়ার পরেও যদি আপনি মনে করেন আমার মতো নারীকে পেলে আপনার জীবনের অগোছালো সংসারটা সেজে উঠবে, তাহলে আমিও স্বীকৃতি দিতে রাজি আছি। কিন্তু ভবিষ্যতে কোনোদিন আমার পিছনের জীবন নিয়ে যদি প্রশ্ন ওঠে আপনার মনে, তখন কিন্তু সম্পর্কটা আবার বিষাক্ত হয়ে উঠতে পারে। আমার জীবনের সমস্ত কিছু জানার পরেও আপনি সবকিছু ভুলে স্বীকার করে নিতে চান, তাহলে আমি আপনার সাথে আছি। দুজনে এই খানিকক্ষণ মৌন থাকার পরে পুনরায় অদিতি বলে ওঠে, তবে হঠাৎ করে এই মুহূর্তে কোনো ডিসিশন নেবেন না। আগে কিছুদিন আমার সাথে মিশুন, আমিও আপনার সাথে মিশি, তারপরে বুঝতে পারবো একে অপরকে। তখন যদি আপনি মনে করেন আমার প্রয়োজন আপনার জীবনে, তখন নিষ্কণ্টক হয়ে আপনার জীবনটা সাজানোর জন্য এগিয়ে আসবো, প্রতিশ্রুতি দিলাম। ডাক্তার বাদলের মনের ভিতরেও একটা ঝড়ের সূত্রপাত হয়েছিল, সেটা অদিতি বুঝে গেছিল। ক্ষণিক পরে ডাক্তার বাদল অদিতি দুটো হাত চেপে ধরে কাতর নয়নে তাকিয়ে বলে ওঠে, আমি তোমার সমস্ত প্রস্তাবে রাজি আছি। তুমিও ভেবে দেখতে পারো, সময় আছে আমাদের হাতে। তবে এখন থেকেই আমি জানিয়ে দিলাম, আমার জীবনে তোমার মতো নারীর সম্পূর্ণ স্বাগতম। আমি তোমার পিছনের জীবনের সমস্ত ঘটনা জেনেও মেনে নিতে রাজি হয়েছি। তুমিও আমার পেছনের জীবনের সব কিছু ভুলে আমাকে স্বীকার করলে। সেটাই হবে দুজনের নতুন পৃথিবীতে একসাথে পথ চলার আনন্দময় অধ্যায়। তাছাড়া একজন নারী মন থেকে সবসময় পবিত্র। যদি সেই নারীর মনে কলুষিত ভাবনা চিন্তা আশ্রয় পায়, তখন তার জীবন নরকে পরিণত হওয়াটা ছাড়া আর কিছু নয়। তুমি বিবাহিত এটা আমি জানি, তুমি কুমারী নও এটাও আমি জানি। আমি সেসব মানি না, আমার মনেও সেই নেই কোনো প্রকার চিন্তা ভাবনা, এটা আমিও স্বীকার করলাম। রাত 10:30টায় গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়াতেই ডাক্তার নেমে দরজা খুলে দিতেই অদিতি বেরিয়ে এসে বলে, অনেক অনেক ধন্যবাদ আজকে একটা নতুন পৃথিবীর সৃষ্টি দেখানোর জন্য। কাল রবিবার সকালে পার্কে দেখা হচ্ছে তাহলে। কথাটা শেষ করে এগিয়ে যেতে পিছন থেকে ডাক্তার বাদল বলে, সকালে পার্কে তো যেতেই হবে, পরে আমাকে বেরোতে হবে একটা কাজের জন্য। বাড়িতে আসতে মায়ের সামনে পড়ে যায়। তখনই মা জিজ্ঞেস করেন, কোথায় গেছিলি, এত রাত করে ফিরলি দুজনে? ততক্ষণে খুশিতে ঝুমে উঠে অদিতি বলে, জানো মা, আজকে ডাক্তারবাবুর সাথে একটা এমন জায়গাতে গেছিলাম, তার সম্পূর্ণ বর্ণনা শুনলে তুমিও অবাক হয়ে যাবে। একটা বিরাট বড় অনাথ আশ্রম, আর সেখানে প্রচুর অনাথ বালিকা, তাদের যেভাবে পালন করা হচ্ছে সে এক বড় মহাযজ্ঞ। আমি সম্পূর্ণ অবাক হয়ে গেছিলাম সব কিছু দেখে। আর সেখানে ডাক্তারবাবু দীর্ঘদিন থেকে চিকিৎসা করে আসছেন সেই বাচ্চাদের। সব কিছু শুনে মা বলেন, ভালো করেছিস, অনেকদিন পর কোথাও বেরোলি, তার উপরে তোর মনটা যে খুশি সেটা আমি বুঝতে পেরেছি। রাতের জন্য রুটি তরকারি কথা আছে, যাই গরম করে আনি। মায়ের গলায় নিজের হাতের মালার বন্ধনে বেঁধে বলে, আজ পেটে আর একটুও জায়গা নেই। ডাক্তারবাবু পেট ভরে খাইয়েছেন আসার পথে। তুমি এতক্ষণ বসেছিলে কেন আমার জন্য? খেয়ে নিতে পারতে। রাতে বিছানায় শুয়ে আজ যেন অনেকটাই হালকা লাগতে শুরু করেছিল। কারণটা যদিও ডাক্তার এতে বিন্দুমাত্র সন্দেহ ছিল না অদিতির, কিন্তু ডাক্তারের প্রস্তাবে সে কি উত্তর দেবে, রাজি হবে কি হবে না, নাকি কিছুদিন এমনভাবে থেকে একটু পরীক্ষা করে নেবে, নাকি মাকে সব কিছু জানিয়ে পরামর্শ নেবে, মন স্থির করতে পারে না অদিতি। তবুও মনের মধ্যে একটা খুশির আভাসে বিচলিত হয়ে ওঠে। পরক্ষণে পাশে টেবিলে রাখা ডাক্তারের ডায়েরিটা তুলে নিয়ে পৃষ্ঠা উল্টাতে শুরু করে। আবার এক জায়গায় থমকে যায়। আজ 2রা মার্চ। হঠাৎ ফোনের টেক্সট মেসেজ আসাতে খুলে দেখি আননোন নম্বর থেকে, বাদল, আমি জার্মানিতেই সেটেল হয়ে গেছি, আর আমার জন্য তুমি অপেক্ষা করো না। তোমার মনে আছে সুরজিৎকে, আমাদের সাথে মেডিকেল কলেজে ছিল? মনে অবশ্যই থাকবে তোমার, কেননা তোমার সাথে সুরজিতের চিরকালের প্রতিদ্বন্দ্বিতা ছিল। যাই হোক, সুরজিৎ আজ আমার হাজবেন্ড, তাই তুমিও একটা ভালো মেয়েকে দেখে নিজের সংসার গুছিয়ে নিও। আরও কয়েকটা পৃষ্ঠা জুড়ে লেখা হৃদয় ভেঙে যাওয়ার ঘটনাগুলো। সুরজিৎ ছিল আমার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী। আজ সেই সুরজিৎ আমার দীর্ঘদিনের প্রেমিকার স্বামী। ভাবলেও বিস্মিত হতে হয়। তনু কি পেয়েছিল সুরজিতের মধ্যে? না ছিল তার রূপ, না ছিল তার মেধা। ক্লাসের সব থেকে শেষ বেঞ্চে বসা স্টুডেন্টটাকে অবশেষে তনুশ্রীর মতন মেয়ে পছন্দ করলো। আমার কাছে এটাই ছিল সব থেকে বড় আশ্চর্য। পরে অবশ্য সব কিছু জেনে গেছিলাম। সুরজিৎ
এমডি করতে গেছিল তনুশ্রীর সাথেই, এবং সেখান থেকে জার্মানিতে তার মেডিকেল পড়ার সমস্ত খরচ উঠিয়েছিল তনুশ্রীর বাবা। উদ্দেশ্য একটাই ছিল, পরবর্তীকালে তাকে যেন বিয়ে করে। মানতে পারছিলাম না কিছুতেই এমনটাও হতে পারে। যাই হোক, তনুশ্রীকে ভুলতে শুরু করেছিলাম। এটা ঠিক, প্রবল কাজের চাপ নিজের উপর নিয়েছিলাম। 24 ঘন্টা কেবল কাজ করে গেছিলাম। সেই সময় বাবা মা বারবার বলতেন, তোর জীবন থেকে একটা মেয়ে হারিয়ে গেছে বলে পৃথিবীতে আর কোনো মেয়ে নেই নাকি? উত্তর দিতে পারতাম না, কেবল হেসে এড়িয়ে যেতাম। হঠাৎ একদিন বাবার স্ট্রোক। বয়স হয়েছিল অনেকটাই, সামলাতে পারিনি। অনেক চেষ্টা করে গেছিলাম কিন্তু বাঁচাতে পারলাম না। বাবা মারা যাওয়ার 3 মাস পরেই মা বাবার পেছনে চলে গেলেন আমাকে একা ছেড়ে দিয়ে। এরপরে আর ডায়েরি লেখা নেই। কয়েকটি শূন্য পৃষ্ঠার পরে আরেক জায়গায় ছোট্ট করে একটা লেখা, আজ 3 বছর পরে শুনলাম তনুশ্রী একটি মেয়ে হয়েছে। তারা দুজনেই জার্মানিতে সেটেল হয়ে গেছে। ডায়েরির শেষ পৃষ্ঠাগুলো শূন্যতা থেকে গেছিল। ডায়েরিটা মাথার পাশে রেখে দিয়ে দুহাত মাথার উপরে দিয়ে ভাবে, প্রত্যেকটি মানুষের জীবনে কোথাও না কোথাও একটা ব্যথা আছে। সে ব্যথাটা অত সহজে ভোলা যায় না। তার জীবনের সাথে অনেকটাই মিল আছে ডাক্তার বাদলের। তাকে চিন্ময় ধোঁকা দিয়েছিল বিয়ের পরে, কিন্তু ডাক্তারের তো বিয়ের আগেই তার পৃথিবীটা শূন্য হয়ে গেছিল। তাই হয়তো এতগুলো বছর পরে অদিতির থেকে সামান্য একটু ছাড় পেয়ে হাত বাড়িয়ে দিয়েছিল। পাশ ফিরে মনে মনে মুচকি হেসে ভাবে, চলো আর একবার নতুন করে সংসার করে দেখি না কেমন হয়। ডাক্তারের মনটা ভালো। আর যাই হোক, ভালোবাসায় ধোঁকা খেয়ে নিজের জীবনটাকে ছন্নছাড়া করে রেখেছিল এতদিন। যদি তার প্রেম ভালোবাসাতে পরিবর্তন হয় তার মানসিকতার, হতেই হবে। সে নিজেও তো ভালোবাসার কাঙাল। তার শরীরে যে এখনো উষ্ণতার সমপরিমাণ বিদ্যমান। তার শরীরের প্রতিটি রোমকূপ ভালোবাসা পাওয়ার জন্য অধীর হয়ে থাকে। তারও তো প্রয়োজন একটি সবল পুরুষের বাহুর বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে। যাই বলো, এই বয়সেও ডাক্তারের শরীরের বাঁধন দেখলে মনটা খুশি হয়ে যায়। এমন একটি পুরুষের সন্ধানে তো ছিল এতদিন। হ্যাঁ, বয়স একটু বেশি, তাতে কি হয়েছে? এই বয়সেই তো রোম্যান্স করার আসল অনুভূতি পাওয়া যায়। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব কাল দুপুর 2:30-তে আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।